গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল তিধাকে রেডি করিয়ে এই যে স্কুলের টোটোতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মানে বর্ষণের জন্যই আর কি টোটোটা দাঁড়িয়ে আছে, বর্ষণ এখনও আসেনি। তো আজকে একটু লেট হয়ে গেছে। আমাদের এই টোটোওয়ালাটা মাঝে মধ্যে ঠিকঠাক টাইমে আসে, আবার দু একদিন লেট হয়ে যায়। অ্যাকচুয়ালি দোষটা ওনার না, কারণ ধরো উনি কাশিমবাজার থেকে আসে, কাশিমবাজার থেকে যে বাচ্চাগুলোকে আনে উনি, ওই বাচ্চাগুলো যদি 5 মিনিট লেট করে তাহলে আবার পরের বাচ্চা তুলতে 5 মিনিট লেট হয়ে যায়। তো আজকে বর্ষণেরও একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, বাচ্চা মানুষ প্রত্যেকের কিন্তু সমান দিনে কখনোই হবে না, কারণ একটু একটু লেট হয়ে যায়। এর আগের দিন তিধার একটু লেট হয়ে গেছিলো। তো তিধা ঠিকঠাক টাইমে, যেহেতু আমি একটু সকাল সকাল উঠে পড়ি, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু বাচ্চা মানুষ মাঝে মধ্যে এক একদিন অসুবিধা হয়েই যেতে পারে। তো স্কুলের টোটোতে তুলে দিয়ে মোটামুটি আমার শান্তি। আর এদিকে বাড়ি ফেরার পথে দেখলাম অনেক গাঁদা পূর্ণিমার শাক হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা লতা ছিঁড়ে নিলাম। বেশিরভাগ মাটিতেই চাপ ধরে হয় গাঁদা পূর্ণিমা শাকগুলো, কিন্তু এটা আবার দেখলাম মাটিতেও চাপ ধরে হয়েছে, তার সাথে উপরেও লতা লতা মতো উঠে গেছে। তো এগুলো কিন্তু গাঁদা পূর্ণিমার শাক। এগুলো শুধু রান্না করলে আরও বেশি ভালো লাগে, মানে পুরোপুরি প্লেন একদম। শুধু যদি একতরফা গাঁদা পূর্ণিমা হয় তাহলে তো ভীষণ টেস্টি হয় এই শাকগুলো খেতে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু যেহেতু অনেক শাক ওখানে ছিলও না, আর আশপাশ থেকে তুললে পেতাম, কিন্তু তুলবো না। আজকে একটু সজনের শাক খাবো, মানে সজনের যে ডাঁটাটা হয়, সজনে নাসনে, তো ওই ডাঁটাটার এক রকমের শাক পাওয়া যায়। এক রকমের শাক কি, মানে ওই গাছের পাতা আর কি। তো ওটা সামনের বাড়ি দিদিদের গাছে অনেক হয়েছে, আর দিদিও আমাকে বলেছে দু একদিন ধরে যে খেলে নিও, কারণ একটা ডাল আছে রাস্তার দিকে বেরিয়ে গেছে, তো ওই ডালটা যদি তোমার হচ্ছে ভেঙে দিতে হবে ধরো। তো ওই জন্য ভাবলাম চলো 2 রকম শাক মিক্স করে খাই। তো ওই জন্য আর কি এই শাকটা আর কি আসার পথে তুলে নিয়ে আসলাম। তো আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা করছে, রোদ বেরোয়নি, আর তার সাথে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। আজকে বেডশিটটা ভাবলাম চেঞ্জ করব, তারপর ভাবলাম থাক, আজ আর চেঞ্জ করবো না, কারণ এই বড় জিনিস না মেলার খুব সমস্যা। ছোটোখাটো হলে তবু মেলা যায়, বর্ষাকালে প্রত্যেকটার বাড়িতেই আর কি জামা কাপড় মেলা অসুবিধা। তো মোটামুটি ঘরের একটু কাজ সেরেছি, মানে এই ঘরটা আর ওই ঘরটা একটু পরিষ্কার করেছি, দিয়ে এখন চলে যাচ্ছি বাজারে। বাজার না করলে তো কপালে খাবার জুটবে না। বাজার করে নিয়ে বাড়ি আসলাম, এখন সমস্ত জিনিসগুলো আর কি ঢালতে হবে। এর মধ্যে আছে তোমার সবজি, আজকে অনেক সবজি এনেছি, মোটামুটি এখন 1 সপ্তাহ আমাকে আর বাজারে যেতে হবে না। আর এর মধ্যে তোমার মুদিখানা দোকানের জিনিস আছে, দুটোই ভীষণ ভারী। তো আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে এগুলোকে আর কি আনবক্সিং হবে। আনবক্সিং বলতে যার যার জায়গায় সেটা সেটা রাখবো। তো দিদা আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পরোটা আলু ভাজা। তো এই দেখো দেখো কতটা আলু ভাজা আমি অল্পই রেখেছি, বেশি খাবো না, সকালে তেলের জিনিস। আর এই দেখো হুটোপাটা করে ময়দাটা এটা ব্যাকা মানে ছিঁড়ে গেছিলো বলে এরকম, এবার এটাকে মশকে 2টো পরোটা ভেজে, এটাই সকালে আমার আজকে ব্রেকফাস্ট হবে। তার আগে একটু গরম জল খাই। সকালে প্রতিদিন কিন্তু হালকা একটু কুসুম কুসুম গরম জলে, মানে জলের মধ্যে 1 চামচ মধু আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে খাই। এটা খাওয়া ভালো, মানে বিশেষ করে যাদের একটু বেশি চর্বি মেদ হয়ে যাচ্ছে, যেমন আমার আর কি। তো আগে গোটা গোটা লেবু দিয়ে দিতাম, কিন্তু ওটা খাওয়া ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এই লেবুগুলোতে ভীষণ রস, 1 ফালি দিলে তাই খেতে অনেকটা টাইম লেগে যায়, মানে ভীষণ টক হয়ে যায় আর কি। তো সকালে খেতে মনে ছিল না বলে, কারণ এখন আমি খালি পেটেই আছি, কিছুই খাইনি, কারণ এটা খালি পেটে খেলেই বেশি ভালো হয়। তো সেই জন্য আর কি দেখলাম বেলা হয়েছে তো কোনো ব্যাপার না, কিন্তু খালি পেটেই তো আছি, তো এটা খেয়ে নিই। তো এবার যে লেবুগুলো এনেছি না, লেবুগুলো ভীষণ টক, একটু একটু করে দিলে এত, মানে লেবু তো টকের জন্যই কেনা, টক হওয়াটাই বেশি ভালো, কিন্তু অল্পতে কাজ চলে যায়। একটা গোটা লেবু দিলেও মনে হয় এতটা টক হতো না যতটা 1 ফালি দিয়ে হয়। তো ওই যে রুটিগুলো বানিয়ে নিলাম, আর এটা হচ্ছে কালকেকার ডিমের সবজি, মানে ডিমের তরকারিটা ফ্রিজে একটুখানি ছিল, আর তার সাথে অল্প একটু পরিমাণে আলু ভাজা। এটা ছিল বলেই আর কি, তরকারিটা ছিল বলেই আলু ভাজাটা আমি আমার জন্য কম করেই করেছিলাম। তো এই দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে শাক পাড়তে, কারণ এখন না পারলে আবার বৃষ্টি চলে আসলে মনে থাকবে না। তো এই যে কলা গাছটা দেখছো, কলা গাছটার পিছনে এই যে সজনে গাছ, আর রাস্তার দিকে দেখো ডালটা ঝুলে পড়েছে। তো এই ডালটার থেকে এই যে শাকগুলো ভেঙে নিয়ে আসলাম, একদম কচি কচি জালি জালি শাক, খেতেও খুব ভালো হবে। আমার একটু হাই প্রেশার মানে লো প্রেশারের সমস্যা, তো ওই জন্য আমার জন্য এই শাকটা না খাওয়াই ভালো। এটা যাদের হাই প্রেশার বিশেষ করে তাদের জন্য ভীষণ ভালো, ডক্টরেও বলে। অনেকে তো এই মানে পাতা আর কি সিদ্ধ করে জলটা খায় হাই প্রেশারটাকে কম করার জন্য। তো মাঝে মধ্যে এক একদিন খাওয়া যেতেই পারে। এখন আমার অতটা লো প্রেশারের সমস্যাটা আমি বুঝতে পারি না, আগে যেমন খুবই বুঝতে পারতাম, কিন্তু এখন ভগবানের আশীর্বাদে লো প্রেশারের সমস্যাটা যেটা আমার ছিল সেটা নিয়ে আমি অনেকটাই ভালো আছি।
আর মেনলি এই শাকগুলো বাছার জন্য খুবই অসুবিধা। শ্বশুরবাড়ি থাকতে না একটা জিনিস ভীষণ ভালো ছিল, আমাকে কোনোদিন কোনো শাক মানে বেছে আর কি রান্না করতে হয়নি। নাই আমার শ্বশুরমশাই নাই আমার শাশুড়ি মা, মানে কোনো শাক রান্না হলেই সেটা বলো মাঠ থেকে শুশুনির শাক হোক যে শাক হোক, একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব কিন্তু শাশুড়ি মায়ের কাছেই ছিল। কিন্তু এখানে তো আর কেউ নেই, সুতরাং এখানে কাটা বাছার দায়িত্বটা আমারই। তো দিদিভাই এসেছিলো, আমি দিদিভাইকে বললাম যে তুমি একটু আমাকে শাকগুলো বেছে দাও হাতে হাতে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিদি আমাকে বেছে দিল বলেই এতটা তাড়াতাড়ি হলো, নাহলে কিন্তু হতো না। সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কিচেনটাকে পরিষ্কার করতে হবে, কিচেনটা একদমই নোংরা হয়ে আছে। এই দেখো কিচেনের অবস্থা, দেখো কিচেনের অবস্থা এতটাই খারাপ বলার মতো না। কারণ সকালে না কিচেনটা কি বলো তো হুটোপাটা করে তিলাকে স্কুলে পাঠাই, তো ওই জন্য যেখানে যা পারি একদিক থেকে ছিটিয়ে মিটিয়ে রেখে দিই, তারপরে একটা খাটনি হয়ে যায়। চলো একটা তুড়ি মারবো আর কিচেনটাকে এই দেখো পরিষ্কার করে দিলাম। তো বেসিনে যত বাসন ছিল ধুয়ে পরিষ্কার করে, শাকটাকে কেটেছিলাম সেটাকেও ধুয়ে বেছে ওই যে কোনায় রেখে দিয়েছি। আর এই দেয়ালগুলো প্রত্যেক দিনই মুছি, একটু করে হালকা করে মুছে নিই। আর এই যে পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত কিছু মুছে ক্লিন করে নিয়েছি। মানে এই যে হাতে একটা তুড়ি মারলাম আর এরকম করে যদি হয়ে যেত না খুব ভালো লাগতো, কিন্তু এরকম করে হয় না, অনেকটা খাটনির পরে তারপরে হয়। তো ফ্রিজে নিয়েছি আজকে ইলিশ মাছ, ইলিশ মাছটাকে বার করে নিলাম, বাজার করতে গেছিলাম তখনই এনেছিলাম। সচরাচর ইলিশ মাছটা এবছরে আমি একদিনও খাইনি। আমার মেয়ের ভীষণ প্রিয় মাছ ইলিশ, তার সাথে তো আমারও প্রিয়। একমাত্র আমার বর হচ্ছে ব্যতিক্রমী, আমার বর একদমই ইলিশ মাছটা পছন্দ করে না। তো ও পছন্দ করে না বলে কিন্তু ও যখন আসে তখন কিন্তু আমাদের জন্য নিয়ে আসে, কিন্তু ও খেতে ভালোবাসে না, ও কাঁটাওয়ালা মাছ পছন্দ করে না। আমরা তো কাটা মাটা কিছুই বুঝতে পারি না। তো ইলিশ মাছ কিনলেই আমি কিন্তু মাছের আঁশটা ছাড়িয়ে পাখনাটা সুন্দর করে কেটে এরকম বাড়ি নিয়ে এসে ভালো করে ক্লিন করি মাছটাকে, মানে ভালো করে আর কি ধুয়ে নিই। তারপরে মাছটাকে নিজে হাতে না কাটলে আমার কিন্তু ইলিশ মাছ খুব একটা বেশি শান্তি হয় না। তো মাছটা ভালোই আছে, মাছটা কাটলেই বোঝা যায়, যদি মাছটা সাদা সাদা থাকে তেল তেল থাকে তাহলে কিন্তু মাছটা একটু টেস্টি হয়। মানে কাটলে আমি দেখলেই বুঝতে পারবো যে মাছটা ঠিকঠাক ভালো হবে কি না। আর যে মাছগুলো একদমই দেখবে কেমন একটা ফ্যাকফেকে টাইপের হয় না, মানে সাদা সাদা তেল তেল ভাবটা থাকে না, সেই মাছগুলো অতটা টেস্টি হয় না। বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল ইলিশ, কিন্তু যেহেতু বাজারে আমার যাওয়া হয় না ওই জন্য মাছটাও আমার কেনা হয় না। তো আজকে আবার ওইদিকে গেছিলাম, নিয়ে আসা হলো, পেয়ে গেলাম বলে। আর আমাদের যে মাছওয়ালাটা আমাদেরকে মাছ দেয়, তো উনি মানে আমাদের এই দিকটা লাস্টে আস্তে আস্তে না সব ফুরিয়ে যায়, ওই জন্য পায় না। যাই হোক আজকে পেয়ে গেলাম। আর হচ্ছে মাছের মুড়োটাকে এবার অর্ধেকটা মানে কানকোটাকে আলাদা করে দেব, যেহেতু ছোট একটা মাছ, তো 300 গ্রামের মাছ, খুব একটা বড় না, বুঝতেই পারছো। যাই হোক মা মেয়ের দুজনের ভালোভাবেই হয়ে যাবে। আর এখানে দেখো আকাল করে মেঘ করেছে আর ভীষণ হাওয়া দিচ্ছে, হু হু করে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আর এই দিকে আসলেই মানে এত সবুজ দেখি না, চোখটাই একদম জুড়িয়ে যায়। আর নিচটা ভীষণ খোলামেলা, সবসময় এত হাওয়া বাতাসপূর্ণ, ফ্যানও চালানোর দরকার হয় না, লাইটও মানে জ্বালাতে হয় না। তো স্নান টান করে চলে এলাম তুলসী পাতা তুলতে। এক হাতে কখনোই তুলসী পাতা তুলতে হয় না, এক হাতের উপরে আর এক হাত রেখেই আমি তুলসী পাতাটা তুলছি। আর তুলসী পাতা তোলার মন্ত্র হচ্ছে ডালে কৃষ্ণ পাতায় হরি সর্বপ্রভু তুলসী তুলি, এটা বলেই তুলসী পাতাটা কিন্তু তুলতে হয়। আর একটা হচ্ছে গাছে জল দেওয়ার মন্ত্র আছে, সন্ধে দেওয়ার মন্ত্র আছে, প্রত্যেকটা সময় কিন্তু মন্ত্র বলতে হয়। আমি জানি না তোমরা জানো কি না। আয় তুলসী বাই তুলসী, তুলসী নারায়ণ, তুলসী তলায় প্রদীপ নিয়ে কৃষ্ণ দর্শন, এটা হচ্ছে সন্ধে দেওয়ার মন্ত্র। তারপরে হচ্ছে তুলসী তুলসী মাধবীলতা শোনো তুলসী, কৃষ্ণ কথা শুনলে কানে, দাসের দাস হব তোমার চরণে। পুজো দেওয়ার পরে যখন তুলসী গাছে জল দেবে তখন এই মন্ত্রটা বলতে হয়। তাছাড়াও কিছু কিছু মন্ত্র আছে, এগুলো ডেলি ওয়ারে মানে তোমরা মানে প্রত্যেক দিন আর কি ঠাকুরকে পুজো করার সময় কিংবা রাত্রে যখন আমি যেমন গোপুকে যখন ঘুম পাড়াই তখন প্রার্থনা করি। যেমন একটা মন্ত্র আছে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণব কৃষ্ণাশায় গোবিন্দায় নমো। আমার আগে ত্রিধা বলে দিল। ত্রিধা কিন্তু প্রচুর মন্ত্র জানে, ঠাকুরের প্রতি ওর খুব ভক্তি, আর তার সাথে হনুমান চল্লিশা প্রায় অর্ধেকের বেশিও মুখস্থ করে ফেলেছে, অনেক মন্ত্র জানে, মানে আমার থেকেও বেশি মন্ত্র জানে ও। এগুলো ওর নিজের আগ্রহ থেকে ও শিখেছে, আমি কিন্তু কখনোই ওকে জোর করে শেখাইনি, এগুলো নিজের চেষ্টা থেকে ও শিখেছে। তো পুজো টুজো করে দেখতেই পেলে গোপুকে স্নান টান করালাম, তারপরে খেতে দিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। যেহেতু সজনের শাক তো একটুখানি সিদ্ধ করে নেব, নাহলে শক্ত শক্ত হয়ে থাকবে, ডাইরেক্ট তেলের উপর দিলে শাকটা খুব একটা বেশি ভালো হবে না, মানে একটু শক্ত শক্ত হয়ে থাকবে, ওই জন্য দিলাম। আর এখানে হচ্ছে আমার মেয়ে না ইলিশ মাছ নিলে ভাপাটা ভীষণ পছন্দ করে, যদি ভাপা না করি তাহলে তো বাড়ি আসলেই মানে রাগ হয়ে যাবে। তো আমার আবার আজকে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, তো আমি ভাবলাম যে চলো
এখানে 3 পিস পেটির মাছ ছিল, যেটাকে সর্ষে দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা, সর্ষে, হলুদ, লবণ আর সর্ষের তেল এই 3টে দিয়ে ম্যারিনেট করে ডাল সিদ্ধর যে কোটোটা আছে ওই কোটোর মধ্যে ভরে দেবো, দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর ভাপা হয় ওটাতে দিলে। আর এখানে দেখতে পাচ্ছ যে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাতে 5 ফোড়ন, এটাতে সবথেকে কালো জিরে দিলে ভালো হয়, কিন্তু আমার কালো জিরে ছিল না বলে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তার সাথে রসুন থেতো করে দিয়েছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। শাকটা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। প্রত্যেকটা সবুজ জিনিসে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেমন সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি। কিন্তু কী বলতো, অনেকে শাক পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি, একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। আমার মেয়ে আগে শাকটা বেশ ভালোই খেত, এখন আবার দেখছি কিছুদিন ধরে শাকটা খুব একটা বেশি ভালো খেতে চাইছে না। তো ওদিকে তো ভাতের সাথে ভাপা চাপিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে তোমার একটা লেজা আর মুড়োটা আর এই হচ্ছে তোমার পেটিটা দিয়ে ছিল আর কি। তো এটাকে আর কি ওই যে কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল খেতে ইচ্ছা করেছে বললাম না, তো ওটা করব। তো মাছের বাটিটাকে ভালো করে ধুয়ে নিলাম, মাছটাকে জাস্ট তেলের মধ্যে দিলাম, একটু এপাশ আর ওপাশ মানে জাস্ট একবার এদিক ওদিক একটুখানি উল্টে দেবো, উল্টে দিলেই মাছটা হয়ে যাবে। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু যেহেতু কচু আলু বেগুন দিয়ে করবো তো একদম ডাইরেক্ট কাঁচা মাছটা দেবো না, ভাপা করলে কাঁচা মাছটা দেওয়া ঠিক ছিল। তো এবার ভালো করে ওই তেলেই মানে মাছটাকে তুলে নিয়ে ওই তেলে মাছের যে তেলটা ছিল আর কি কানকোটা দিয়ে আর মাছের পেটের মধ্যে যে তেলটা ছিল সেটা দিয়ে একটু ভেজে আলাদা করে রেখে দিয়েছি বাটিতে। আর এখানে কচুটাকে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আর আজকে তরকারিটা কিন্তু কোনো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা কিচ্ছু ব্যবহার করব না, একদম প্লেন ঘরোয়া রান্না করব। টেস্টটা হচ্ছে মেন ব্যাপার, কালারটা অতটা মানে ম্যাটার করে না আমার মনে, বাড়িতে লোকজন আসলে তবেই। আর আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিলে ভালো করতাম, কিন্তু আমি দিলাম না, কারণ আমরা বাড়িতে বাড়িতেই খাবো। দেখতেই পাচ্ছ কালারটা একটু অন্যরকম লাগছে, যেহেতু কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি। কারণ কাশ্মীরি লঙ্কা ছাড়া কিংবা শুকনো লঙ্কা ছাড়া কিন্তু তরকারির কালার অতটাও সুন্দর আসবে না, মানে এমনি এই সব তরকারির কালারের কথা বলছি। তো যাই হোক, সর্ষে লঙ্কা বাটাটা এখন দিলাম, কষার সময় কিন্তু দিইনি, তাহলে তিতো হয়ে যেত। আর এখন সব সিদ্ধ হয়ে গেছে, মানে কচু আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। মাছটা দিয়ে মোটামুটি 5 মিনিট 3 থেকে 4 মিনিট মতো একটু ফোটাবো, তাহলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আর আমাদের এইগুলো হচ্ছে বাড়ির সর্ষের ঝাঁঝও আছে, মাছ ভাজার যে তেলটা ছিল তেলটা উপর দিয়ে দিলাম। ফালতু ফেলে দিয়ে কি হবে, নষ্ট করে লাভ নেই, তাতে আবার ইলিশ মাছের তেল বলে কথা। তো সবাই বলে যে হচ্ছে মানে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ, সত্যি কথা বলতে আমি কোনোদিনও পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ ট্রাই করিনি। বাংলাদেশের অনেকেই খায়, জানি না ওটার টেস্ট কেমন হয়, কিন্তু আমার সবথেকে ভাপা ইলিশটা বেশি ভালো লাগে। এখানে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, মানে 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর কি উপর থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, তাহলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমাদেরকে আজকে দেখাবো, ডোডো কিন্তু এখানে নেই, যেই কলিং বেলের আওয়াজ পাবে ডোডো চলে আসবে। এই দেখো ডোডো কিন্তু আপাতত এখন কোথাতেও নেই। এইবার যেই তিথা আসবে দেখো, কে তিধা তিধা কে এসেছে গো, দেখো তো কে, দিদি এইয়া কে এসেছে, ওরে বাবা রে, দিদি এসেছে বলে কথা। ওরে বাবরে 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 বাবরে, চলো 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 ঘরে চলো ঘরে চলো, আই কার্ডটা ছিঁড়ে যাবে, আই কার্ডটা ছিঁড়ে যাবে, চলো ভালোবাসার চোটে আই কার্ডটা ছিঁড়ে যাবে, চলো 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 ভিতরে চলো ভিতরে চলো। অল্প স্বল্প মাছ ভাপা করলে কিন্তু আমি ডাল ভাতের কোটোটাতেই মানে কোটোটাতেই বলছি, কোটোটাতেই করি, কারণ আমার মাছ ভাঙেও না। আর 4 পিস মাছ ঠিক আছে, কিন্তু তার বেশি হয়ে গেলে হয় না। আর ডাল ভাতের কোটোর একটা সমস্যা হচ্ছে, ডাল ভাতের কোটোতে যদি তুমি মাছ দাও, মাছটা এরকমভাবে ঝোলটা ঢেলে নেওয়ার পরে হাতে করে ঢেলে মানে বার করতে হয়, না হলে মাছটা এরকম করে খুন্তি মুন্তি ঢোকালে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো মাছটা গোটাই আছে। আর এই দেখো খুব সুন্দর ভাপা হয়েছে। আর যেই কোটোটা খুলেছি না, একটা যে সর্ষের তেল আর সর্ষে বাটার যে একটা কাঁচা ঝাঁজ, ওটা মানে নাকে আসতে খুব ভালো লাগছে। তা কি করবো, শাক ভাজা করেছি, ডিম আর আলু সিদ্ধ করেছি।
একবার কি রান্না করেছি দেখে যা, দেখে যা। ইলিশ মাছ, ইলিশ মানে ঝোল, ইলিশ মাছ ভাপা। ভাপাটা আমি খাবো, ঝোলটা তুমি খাবো। তো চলো এবার খাবার টেস্ট করে দেখার পালা, যে খাবারটা কেমন হয়েছে না হয়েছে। নিজের হাতে রান্না তো নিজে প্রশংসা করবোই, তার জন্য না, তবুও ইলিশ মাছটা এমন একটা মাছ যে পছন্দ করে তার কাছে ভীষণ প্রিয়, আর যে অপছন্দ করে মানে ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না তার কাছে ভীষণ অপছন্দের। মানে ইলিশ মাছ এরকম না কেউ বলে হ্যাঁ আমার কাছে মোটামুটি লাগে, মানে কেউ যার কাছে ভালো লাগে তো খুবই ভালো লাগে, আর যার কাছে খারাপ লাগে তো একদমই খারাপ লাগে, এরকম একটা ব্যাপার। তো মাছের তেলে আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, ওই জন্য আর লবণ দিইনি। আর মাছের তেল একটু না খেলেও না ঠিকঠাকভাবে শান্তি লাগে না। তো তেল দিয়ে খাওয়ার পরে এবার শাকটা দিয়ে খেয়ে দেখি। তো শাকটার টেস্ট দারুণ ছিল। আগে আমরা নাচনের শাক খেতাম, মানে নাচনের শাকটা কী হয় বলো তো, সজনের ডাঁটা নাচনের ডাঁটা দুরকম হয়। নাচনের শাকটা একটু তিতো দিতে হয়। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে যে গাছগুলো ছিল, আমার মা এই শাকটা রান্না করলে আমি ভীষণ রেগে যেতাম, মানে আমার এত বিরক্ত লাগতো এই শাকটা খেতে। ওই নাচনের শাকটা একটু তিতকুটে ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আবার সব সজনের গাছ, তো যতবার রান্না হয়েছে সজনের শাক আমি বলি কই এটা তো তিতো লাগে না, তো ওই জন্য আর কি ভালো লাগে। এইবার বলি এই তরকারিটার কথা। এই তরকারিটা দেখতে ঠিক যতটাই খারাপ হয়েছে, খেতে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। আর মাছটা যে এতটা ছোট ওজনের, মানে 300 গ্রামের একটা ইলিশ মাছ, তার যে এতটা পরিমাণে টেস্ট হবে এটা আমি আশা করিনি। মানে ভেবেছিলাম যে কাটতে গিয়ে মোটামুটি ভালো হবে, কিন্তু মানে একটা সাইজের ওজনে ব্যাপার আছে। কারণ দেখো 1 কেজি 800 900 এই ওজনের মাছগুলো কিন্তু আলাদা রকমের একটা টেস্ট থাকেই, কিন্তু ছোটো মাছগুলোর সেই লেভেলের একটা টেস্ট থাকে না। কিন্তু এটা ছোটো আঞ্জাতে কিন্তু ভালো ছিল। আর সর্ষে ইলিশটার যদি কথা বলি তাহলে তো পুরো ফাটাফাটি হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল খেতে। ওই যে আরেকটা সর্ষে ইলিশ ছিল না, ওটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, বলছে মা আমার খুব ভালো লাগছে, তুমি ওটা আমাকে দিয়ে দাও। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।